কেমন আছি সবাই? আলহামদুলিল্লাহ স্যার। আলহামদুলিল্লাহ। আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ ভালো আছি। আমার সেশন গুলা সাধারণত অনেক ইন্টারেক্টিভ হয়। আমি চাই সবাই কথা বলবেন, প্রচুর প্রশ্ন করবেন। কারণ আপনারা যদি প্রশ্ন না করেন তাহলে আপনারা জানতে পারবেন না। আপনাদের ছোটখাটো অনেক কিছু মনে আসতে পারে, মনে হতে পারে এই ছোট্ট জিনিসটা জিজ্ঞেস করলে উনি কি ভাববেন, ক্লাসে বাকিরা কি ভাববে, আমি এই ছোট জিনিসটা জানি না। আপনি হয়তো জানেন না সেই ছোট জিনিসটা এখানে কেউই জানে না, এবং কারো মনে সেই প্রশ্নটাও আসেনি। আপনি বলার পরে হয়তো মনে হবে, ও হ্যাঁ, এটা তো আমিও জানি না, আরে যাক জানলাম উনি কোয়েশ্চেন করেছিল। সেটা যত ছোট থেকে ছোটই হোক, আপনারা অবশ্যই কোয়েশ্চেন করবেন, এবং স্লাইডের কোয়েশ্চেন স্লাইডেই করবেন। শেষ পর্যন্ত কোয়েশ্চেন জমিয়ে রাখার প্রয়োজন নেই। তাহলে আমরা মনে করেন আলোচনাটা শেষ করে ফেলতে পারবো একসাথেই। ঠিক আছে? তো আশা করি সবাই ভালো আছেন, আলহামদুলিল্লাহ। আহ, সবাই জয়েন করেছেন, প্রায় 20 জন, আমি সহ 20 জন। তো আপনারা 18 জন আছেন। বোঝা যাচ্ছে যে ই কমার্সের কিছু গুরুত্ব আপনারা বুঝতে পারছেন, এই জন্যই আপনারা এই 17-18 জন মানুষ এখানে জয়েন করেছেন। আশা করি এটা বাড়বে, 30-35 জন পর্যন্ত হয় সেশন গুলাতে, শুনেছি, আলহামদুলিল্লাহ। ই কমার্স সম্পর্কে আপনারা কেউ কিছু বলেন, একটু শুনি, আপনাদের কাছ থেকে একটু শুনি। স্যার ই-কমার্স হচ্ছে অনলাইনে কেনাকাটা করার একটা মাধ্যম, যার মাধ্যমে আমরা সহজেই অনলাইন থেকে কেনাকাটা করতে পারি। অনেক এক্ষেত্রে আমাদের অনেক কিছু ক্ষেত্রে সময় লাঘব হয়, আমরা আমাদের পছন্দের পণ্য ঘরে বসে কিনতে পারি আর কি, এরকম। ওকে, গুড। আর কেউ? যে কেউ একটু কথা বলেন শুনি। কেউ কি ই কমার্স সম্পর্কে জানেন না? যা জানেন বলেন। শোনেন, আপনারা যদি কথা বলেন তাহলে আমি বুঝতে পারবো যে আপনারা কতটুকু জানেন আর আমি কতটুকু বলবো। ই কমার্স ধরেন 6 মাস 1 বছরের কোর্স করে অনেকে মানে ইন ডিটেলস ই কমার্স কে শিখতে হয়, বুঝতে পেরেছেন? তো 1 ঘন্টায় শুধু ধারণা দেওয়া সম্ভব। তো আপনারা যদি কথা বলেন তাহলে বুঝতে পারবো যে আমি কতটুকু ডিপলি কথা বলবো, কতটুকু আপনারা বুঝতে পারবেন, নিতে পারবেন, সেটা আমার জন্য ইজি হবে। যদি একটু কথা বলেন তাহলে খুব ভালো হয়। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। স্যার কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। স্যার ই-কমার্স বলতে আমরা শুধু এতটুকুই জানি, ইলেকট্রনিক কমার্স। আর হচ্ছে যে মূলত হচ্ছে যে ইন্টারনেটের মাধ্যমে যেই ব্যবসাগুলা চালনা করা হয় মনে হয়, যতটুকু বুঝি আর কি কথায়, অত ডিটেলসে জানা নেই, এরকম কিছু। কি আপনি কি জানেন বাংলাদেশের 58% মানুষ যে জিনিসটা আপনি বললেন এই সেন্টেন্সটাই জানে না? আপনি কি জানেন না। বাংলাদেশের 58% মানুষ যে সেন্টেন্সটা আপনি বলেছেন এই সেন্টেন্সটা জানেন না? ওনারা ই কমার্স শব্দটা কখনো শুনেননি। এটা কি জানেন? আমার জানা মতে যে হচ্ছে সবাই তো এটা শুনছি, 58% মানুষ এই জিনিসটা শুনেননি। তাহলে চিন্তা করেন, আমরা বাকি 42% মানুষের মধ্যে আছি, তাহলে আলহামদুলিল্লাহ আমরা প্রিভিলেজড, তাই না? জি। তো 58% মানুষ ই কমার্স শব্দটাই শুনেনি বা জানে না। আর ধরেন 27-28% মানুষ ই কমার্স সম্পর্কে জানেন আপনার মতো, এক দুই সেন্টেন্স বা শুনেছেন বা মাঝে মধ্যে ট্রাই করেছেন। আর 21% মানুষ ওনারা মাঝে মধ্যে কিনেছেন ই কমার্সে, ঠিক আছে? 15% মানুষ রেগুলার কিনে থাকেন, আর 7% মানুষ এডিক্টেড, যারা মানে প্রতিদিনই কিছু না কিছু কেনেন। তাহলে এই যে একটা ডাটা আপনাদেরকে বললাম, এই ডাটাগুলো কি আপনারা জানতেন? না, এটা শুনিনি কখনো যে পার্সেন্ট অনুযায়ী যে এটা হয়। এটা বিভিন্ন সময় বিভিন্ন কোম্পানিগুলো সার্ভে করে থাকে, তো বিভিন্ন সার্ভের এই ডাটাগুলা। জি, তামান্না জান্নাত
কিছু বলবেন? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি, আমি ই-কমার্স বলতে এটাই বুঝি যে মানে যেসব মানে ওয়েবসাইটের মাধ্যমে মানে হইতাছে মানে ব্যবসায়িক লেনদেন ব্যবহার করা হয় এইসব কিছু অনলাইনে? অনলাইনে। জি, অনলাইনে যেসব ব্যবসায়িক লেনদেন হয়, কেউ বিক্রি করে, কেউ কেনে, সেই জিনিসটাই আসলে ই কমার্স। জি, জি হুসাইন আহমেদ। কামনা, ধন্যবাদ আপনাকে। হুসাইন আহমেদ বলুন। হুসাইন আহমেদ হ্যান্ড রেজ করেছিলেন, কিছু বলবেন? যাক, তো আলহামদুলিল্লাহ আপনার তো ভালো ধারণা রাখেন। আর আমি খুবই খুশি যে অলরেডি আপনার প্রায় 5-6 জন রেগুলার মানে কথা বলছেন। অনেক সেশন আমরা অ্যাটেন্ড করি, সেইখানে ওই 1-2 জন 3 জনের বেশি কেউ কথাই বলেন না। আমার তো মনে হচ্ছে এই সেশন 2-3 ঘন্টা নিলেও আমার খারাপ লাগবে না, আমার মনে হবে যেন আরেকটু নেই, কারণ আপনাদের থেকেও ইনশাল্লাহ শিখতে পারবো। ঠিক আছে, আমরা তাহলে দেরি না করে মোটামুটি আলোচনাটা স্টার্ট করে দিই। তো ই কমার্স তো আপনারা বললেন যে অনলাইনে কেনা বেচা। অনলাইনে কি কি কেনা বেচা হয়? ড্রেস, কসমেটিক জি, মানে এনিথিং এভরিথিং। এনিথিং সেল হয়। স্যার যে এনিথিং কোনো এন্ড কিছু হতে এভরিথিং। পারে। হুম, যেমন যেমন স্কিন কেয়ার That's- প্রোডাক্ট, তারপর হচ্ছে হোম সার্ভিসের প্রোডাক্টস হতে পারে। হুম, নতুন কিছু, এর বাইরে কেউ কিছু বলবেন? জি, আয়শা। স্যার অনেক এক্সট্রিম লেভেলেও হলো বিক্রি হয়ে থাকে, এগুলো হলো যে মানে অনলাইনে আমরা অনেক কিছু কিনতে পারি, লাইক শুজ, ড্রেসেস, ডিফারেন্ট কাইন্ড অফ থিংস। এরকম সাইটস আছে যেগুলোতে হলো যে মানুষও আছে, লাইক ফ্যামিলিও আছে। হুম সো স্যার বর্তমানে অনলাইনে পাওয়া যায় না স্যার এমন কিছুই নেই আর কি, মানে বলতে গেলে মানে যে কোনো কিছু আর কি, মানে খারাপ জিনিস থেকে ভালো জিনিস সবকিছু আর কি অনলাইনে পাওয়া যায় বর্তমানে। ঠিক আছে, তো আপনি লাস্ট কি কিনেছেন রিজওয়ান? হ্যাঁ, আমি স্যার একটা ইলেকট্রনিক পণ্য কিনেছিলাম দারাজ থেকে। দারাজ থেকে। প্রসেসটা একটু বলবেন? প্রসেসটা ছিল স্যার মানে আমার উইশ লিস্টে ছিল স্যার, ওইটা আমি মানে প্রাইসটা ড্রপ করার কারণে আমি ওইটা বিকাশ থেকে পে করি প্রথমে, তারপরে সেটা আর কি মানে প্রথমে আর কি অর্ডার করি, তারপরে পে করতে হয়, মানে যেটা ক্যাশ অন, আমার ক্যাশ অন লাগে আমি আর কি বিকাশের মাধ্যমে পে করি, তারপরে স্যার ওইটা মানে কয়েকদিন সময় নেওয়ার পরে ওটা আমার কাছে মানে যেটা যদি হোম ডেলিভারি অপশন দিয়ে থাকে হোম ডেলিভারি আসে, আর যদি ওখানে মানে আরেকটা অপশন আছে যেটা হচ্ছে স্যার ওইখানে ওদের একটা পিক আপ পয়েন্ট আছে, সেখান থেকে অপশন দিলে হয়তো যেটা খরচ কম সেখান থেকে মানে যে আনতে হয় আর কি, এরকম হচ্ছে প্রসেসটা। ওকে, তাহলে আমরা সবাই কি খেয়াল করেছি রিজওয়ান কিভাবে প্রোডাক্টটা কিনেছেন? আপনারা অনেকেই কিনেছেন আমি জানি, আমার ধারণা সবাই কিনেছেন এবং সবাই ফ্যামিলিয়ার। তারপরে আমরা প্রসেসটা একটু বলি। উনি অনলাইনে অর্ডার করেছেন, তার আগে উনি কিন্তু একটা মজার একটা জিনিস বলেছেন, উনি উইশ লিস্টে রেখেছিলেন। ঠিক আছে, তাহলে আমি আবার রিজওয়ানকে একটু জিজ্ঞেস করবো, আপনি উইশ লিস্টে রেখেছিলেন, তাহলে প্রাইস ড্রপ করলে কি আপনার কাছে নোটিফিকেশন এসেছে যে আমি উইশ লিস্টে রেখেছিলাম, এই প্রোডাক্টের প্রাইস ড্রপ হয়েছে? স্যার মাঝে মাঝে নোটিফিকেশন আসে, বা মাঝে মাঝে হয়তো বা আমি হুই লিস্টে বারবার চেক করার কারণে মানে আমার লক্ষ্য মানে লক্ষ্য হয় আর কি। হ্যাঁ, তবে মাঝে মাঝে আসে যে এই প্রাইসটার প্রাইস ড্রপ করেছে বা এটা হয়েছে, বা অ্যামাজন থেকে কিছু কিনতে গেলে অনলাইনে আর কি, অ্যামাজন থেকে তার বাংলাদেশে মানে ফিজিক্যাল ডেলিভারি করে দেন, আমার যে অনলাইনে কোনো বই বা কোনো কিছু হলে মানে অনলাইন যে জিনিসপত্র হলে অ্যামাজনের সাথে সাথে দেয়, কিন্তু আমি মানে দ্বারা যেরকম পাই না, যে মানে এরকম প্রাইস ড্রপ করলে সাথে সাথে দেয়, মানে দ্বারা যে অ্যাপটাতে ঢুকলে অনেক সময় নোটিফিকেশন দেয় যে এটা প্রাইস ড্রপ করতে বা এই জিনিসটা স্টক আউট হয়ে যাচ্ছে, এত পিস আছে এরকম আর কি। ওকে ওকে, ফ্যান্টাস্টিক। তাহলে আমরা যদি প্রসেসটা দেখি ওভারঅল, তাহলে প্রসেসটা হলো আপনি উইশ লিস্টে রেখেছেন, আপনি লগ ইন করেছেন অ্যাপে। আপনি কি অ্যাপে নাকি ল্যাপটপ থেকে লগ ইন করেছিলেন? স্যার দুইটাই ইউজ করি, তবে অ্যাপে বেশি থাকা হয় আর কি, যেহেতু মোবাইল অ্যাপে, সবসময় ওকে। চালানো হয়। দারাজ অ্যাপ থেকে উনি লগ ইন করেছেন, তাহলে ই কমার্সের জন্য প্রথমে আমাদের একটা অ্যাপ থাকতে হবে আমাদের, অথবা ল্যাপটপ থাকতে হবে, ইলেকট্রনিক ডিভাইসের প্রয়োজন আছে যেখান থেকে আমরা অনলাইনে এটা কিনতে পারবো। সেকেন্ড স্টেপে উনি উইশ লিস্টে রেখেছিলেন অথবা উনি প্রোডাক্টটা চুজ করে অ্যাড টু কার্ট করেছেন, তারপরে উনি প্রোডাক্টটা চেক আউট করেছেন। চেক আউট পেজে গিয়ে উনি কি করেছেন,
উনি পেমেন্ট করেছেন। কিভাবে করেছেন? বিকাশ দিয়ে করেছেন। এই যে বিকাশ দিয়ে যে পেমেন্টটা উনি করেছেন, এই বিকাশ পেমেন্টের এই যে প্রসেসটা, এটাকে কি বলে, কে বলতে পারবেন? বিকাশ যেই ধরেন এটা তো নন ব্যাংকিং, ব্যাংক না, কিন্তু এই এই সিস্টেমটাকে কি বলে যে এই সিস্টেমে বিকাশ ইয়ে করছে? আচ্ছা, অনলাইন ট্রানজাকশন আর কি। স্যার এটা একটা গেটওয়ে আর কি, পেমেন্ট গেটওয়ে। পেমেন্ট গেটওয়ে, নাইস। আর কেউ? মোবাইল অনলাইন ট্রানজাকশন স্যার। অনলাইন ট্রানজাকশন তো ঠিকই আছে, বাট এটা একটা নাম আছে, যেমন উনি বলেছেন গেটওয়ে। সো গেটওয়ে যে কারো হতে পারে। ইয়েস মিস্টার মুসা। It's a mobile banking. মোবাইল ব্যাংকিং, ওকে। মোবাইল ব্যাংকিং তো আমরা এটাকে একটা কমন টার্ম আমরা ইউজ করি, বাট অ্যাকচুয়ালি এই শব্দটাকে কি বলে? অনলাইন পেমেন্ট। অনলাইন পেমেন্ট তো ই-ব্যাংকিং। না, ই ব্যাংকিং তো ব্যাংকের মাধ্যমে যেসব ট্রানজাকশন করেন, অনলাইন পেমেন্ট সেটা ব্যাংকেও হইতে পারে, নন এই ব্যাংকিং। জিনিসটা কি ই-কমার্স, মানে ওই কি ই-কমার্স বলা হয় নাকি? আমি ঠিক মানে সঠিক জানি না, তবে মানে এটা কি ই-কমার্স বলা হতে পারে নাকি? কারণ না না, এটাকে বলে এমএফএস। কখনো শুনেছেন এই শব্দটা, এমএফএস? না, এটা কখনো শোনা হয়নি। মোবাইল আমি ফিনান্সিয়াল শুনছি সার্ভিস। মোবাইল ফিনান্সিয়াল সার্ভিস, এটা কিন্তু ব্যাংক নয়, ঠিক আছে? এটাকে বলে এমএফএস। আপনারা কিছু পয়েন্ট আপনারা নোট করে নেবেন, প্রত্যেকটা পয়েন্ট আমি আপনাদেরকে ই কমার্সের রিলেভেন্ট কিছু পয়েন্ট হয়তো আমি আপনাদেরকে ইনিশিয়াল একটা ধারণা দিয়ে দিব, যেমন বললাম এমএফএস, মোবাইল ফিনান্সিয়াল সার্ভিস। এই জিনিসগুলো আপনারা লেটার অন আপনারা একটু ডিটেলসে নিজেরা জেনে নেবেন, কারণ প্রত্যেকটা ছোট ছোট টার্মস এত ডিটেলসে তো আজকে সেশনে কভার করা সম্ভব নয়। আমি ওভারঅল কভার করে যাব, আশা করছি আপনারা সেখান থেকে কিছু নোট নিয়ে পরবর্তীতে আপনারা বেনিফিটেড হবেন ইনশাআল্লাহ, ঠিক আছে? এই এমএফএস জিনিসটা আপনাদের এই মুহূর্তে রেগুলার আমরা ব্যবহার করছি, কিন্তু আমরা জানি না যে এটাকে এমএফএস বলে। আরেকজন বলেছেন পেমেন্ট গেটওয়ে, তাই না? পেমেন্ট গেটওয়েটা হলো এসএসএল কমার্সের পেমেন্ট গেটওয়ে থাকে, ইবিএল ব্যাংকিং, অনেক ব্যাংকের পেমেন্ট গেটওয়ে থাকে। পেমেন্ট গেটওয়ে হলো সেপারেট একটা সার্ভিস, যেটার মাধ্যমে হলো আমরা অনেকগুলা ব্যাংকের, আমরা দেখি না, আমরা অনেক সময় যে ফিজিক্যাল শপে স্টোরে যখন আমরা কোনো প্রোডাক্ট কিনতে যাই, আপনি দেখবেন ডিবিবিএল এর কার্ড আপনি ইউজ করছেন ইবিএল এর পজ মেশিনে, দেখবেন পজের উপরে লেখা থাকে ব্র্যাক ব্যাংক, ইউসিবিএল, ডিবিবিএল, সিটি, এগুলো লেখা থাকে। তো একটা একটা কার্ড কিন্তু অন্য আরেকটা ব্যাংকের পজ মেশিনে ইউজ করা যায়, ঠিক আছে? ওটা কিভাবে ইউজ করে? কারণ আমি সিটি 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 বলবো না, আমি বলবো ব্র্যাক ব্যাংকের যে পজ মেশিনটা, মনে করেন স্বপ্ন, আগরা বা যে কোনো একটা ধরেন কাপড়ের দোকানে যেই পজ মেশিনটা আছে, ক্রেডিট কার্ড বা ডেবিট কার্ড যে আমরা ইউজ করি, তো আমরা সেখানে যদি ইবিএল এর কার্ডটা ইউজ করি, সেই টাকাটা তো ব্র্যাক ব্যাংকে চলে গেল না, ব্র্যাক ব্যাংকের পজ মেশিনে। তাহলে ইবিএল এর আমি সেই গ্রাহক, আমি পেমেন্টটা কিভাবে নিব? এটা পেমেন্ট গেটওয়ের মাধ্যমে। পেমেন্ট গেটওয়েটা হলো যেখানে সবগুলা ব্যাংক এগ্রি করেছে যে এই সিস্টেমে, এই সফটওয়্যারের মাধ্যমে আমার কার্ড দিয়ে ট্রানজাকশন করা যাবে। আমার কার্ড দিয়ে যখন ট্রানজাকশন হবে, সময় মতো আমি আমার 1%, 2%, 3% পর্যন্ত বিভিন্ন রেটে চার্জ আছে, সেই চার্জগুলো কেটে বাকি টাকা আমি আপনার ব্যাংক অ্যাকাউন্টে ব্যাংকিং চ্যানেলের মাধ্যমে, বাংলাদেশ ব্যাংকের মাধ্যমে নেক্সট ওয়ার্কিং ডেতে আমি পাঠিয়ে দিব। এই যে একটা এগ্রিমেন্ট এবং একটা কমন প্ল্যাটফর্মে, কমন প্ল্যাটফর্মকে বলে পেমেন্ট গেটওয়ে। আমি কি বুঝাতে পেরেছি? জি। পেমেন্ট গেটওয়ে এটা একটা গেট, যেটার মাধ্যমে সবাই পেমেন্ট করে, সব ব্যাংকের পেমেন্ট একদিক দিয়েই যাবে। এটা বাংলাদেশে 2-3টা কোম্পানি আছে, এসএসএল কমার্স আছে, পোর্ট ওয়ালেট আছে, সূর্য পে আছে, আমার পে আছে। এই কোম্পানিগুলা যেমন আমার ই কমার্সে ধরেন আমার পে আমার কাছে প্রপোজাল পাঠিয়েছে যে ভাই আপনার এখানে আমাদের পেমেন্ট গেটওয়েটা আমি ইনস্টল করতে চাই। এসএসএল কমার্স থেকে বলেছে ওনাদেরটা ওনারা করতে চায়, পোর্ট ওয়ালেট থেকে বলেছে এটা ইউএসএ বেস একটা কোম্পানি, ওনারা করতে চায়। কেন? কারণ আমার ই কমার্স থেকে আপনারা যখন কিনবেন, যতগুলা পেমেন্ট হবে ওই পেমেন্ট চ্যানেলের মাধ্যমে হলে তারা তাদের একটা কমিশন পাবে, একটা চার্জ পাবে, 1%, 2%, 3% চার্জ পাবে। বুঝতে পেরেছেন? এটাই তাদের এইখানে ইনকাম। এবং আমাদের সুবিধা হলো আপনি আপনার যে কোনো ব্যাংকের কার্ড অথবা আপনি বিকাশ, রকেট, নগদ, যে কোনো কিছুতে আপনি পেমেন্ট করতে পারবেন। আমি যদি বিকাশের আলাদা করে আমি ইনস্টল করি তাদের গেটওয়ে, সেখান থেকে কিন্তু আমি নগদ দিয়ে পেমেন্ট করতে পারবো না। আমি যদি শুধু ইবিএল এরটা ইনস্টল করি, আমি অন্য ব্যাংকেটা করতে পারবো না। তখন আমরা এই যে পেমেন্ট গেটওয়ে কমন একটা প্ল্যাটফর্ম আমরা ইউজ করি ই কমার্স কোম্পানিগুলা,
সেই কমন প্ল্যাটফর্ম। আপনি যদি এই দারাজে ঢুকেন তাহলে নিচে লিখে দেখবেন ডেভেলপ বাই এসএসএল কমার্স বা এসএসএল কমার্সের নামটা লেখা আছে। সো যেই কোম্পানির পেমেন্ট গেটওয়ে ইউজ করছে সেই কোম্পানির পেমেন্ট গেটওয়ের নামটা নিচে লিখে থাকে। ইয়েস রিজওয়ান আলম প্লিজ। স্যার আমার প্রশ্ন ছিল যে আমি বেশিরভাগ জায়গায় যেসব জায়গায় পেমেন্ট করছি সব জায়গায় মানে বেশি কমন যেটা এসএসএল কমার্স, মানে এটা কি স্যার খুব জনপ্রিয় বা নাকি মানে এটা জনপ্রিয় নয়, এটা বেশি ইউজ করে? এটা প্রথম কোম্পানি, বাংলাদেশের প্রথম কোম্পানি। এখন এসএসএল কমার্স দে আর ডুইং ফ্যান্টাস্টিক, যেহেতু প্রথম আসছে। তো আমরা, আপনারা খেয়াল করেছেন এটা খুব মজার একটা জিনিস, যখন প্রথম আপনারা, আমি জানি না তখন আপনারা আপনাদের মেবি না, আপনারা অনেক ছোট ছিলেন তখন, আমি 2005-06 সালের কথা বলছি বা 4-5-এর কথা বলছি। তখন আমরা যখন কোনো মোবাইলের রিচার্জের দোকানে যেতাম, সেখানে গিয়ে সবাই বলতো ভাই ফ্লেক্সি আছে। প্রথম নিয়ে আসছিল গ্রামীণ ফোন। তো যখন জিজ্ঞেস করতো যে ফ্লেক্সি আছে, তখন দোকানদার জিজ্ঞেস করতো কিসের নেবেন, বললো বাংলা লিঙ্কের নিব। তো বাংলা লিঙ্কে ওনারা নেবে কিন্তু আইটপ বা টপ আপ, আইটপ বা টপ আপ বলে সম্ভবত, কি টপ আপই বলে আগে, যেটা ছিল যে দোকানে গিয়ে রিচার্জ করতে হতো। তো গিয়ে বলতো ভাই ফ্লেক্সি আছে, ফ্লেক্সি হবে। তখন দোকানদার জিজ্ঞেস করলো যে আপনি কোন কোন নেটওয়ার্কের নেবেন বা কোন কোম্পানির নেবেন। তখন বলতেছে যে আমাকে এয়ারটেলের দিয়েন। তখন তো এয়ারটেল ছিল না, তখন ওয়ারিদ ছিল, বললো ওয়ারিদের দিয়েন, অথবা বাংলা লিঙ্কের দিয়েন। ঠিক আছে, এই যে ফ্লেক্সি লোড যে নামটা, এই ফ্লেক্সি নামটা হয়ে গেছিল তখন এই মানুষের কাছে যখন নতুন কোনো কিছু আসে। যেমন আরেকটা এক্সাম্পল দেই, 2004-05-এর দিকে, 4-5 দিকে আরো পরেও, গ্রামের দিকে যদি আমরা দেখি 2010-11-12-র দিকে অনেকে বলতো ভাই একটা পালসার কিনছি। ঠিক আছে, বলছে পালসার কোনটা কিনছেন, বলে ইয়ামাহার। পালসার কি ইয়ামাহার হয়? আরো আগের কথা যদি বলি, বা এখনো গ্রামে অনেকে বলে ভাই আমি একটা হুন্ডা কিনছি। হোন্ডা। কোনটা কিনছেন, বলে বাজাজ। এই হুন্ডা টার্মটা, ওই মোটর বাইকটার নাম বাংলাদেশে প্রথম আসছিল হলো হুন্ডা কোম্পানি তাদের বাইক নিয়ে। সো তারা এমন ভাবে তারা মার্কেটে মানুষের কাছে পৌঁছে গেছে, মানুষ ওই মোটর বাইকটাকেই বা বাইকটাকেই হুন্ডা নামে নিয়ে নিয়েছে, যে এই প্রোডাক্টটা আসলে হুন্ডা। এটা যে একটা কোম্পানি বানাচ্ছে তার নিজস্ব ব্র্যান্ডেড প্রোডাক্ট বা নিজস্ব ইয়ের নাম, ব্র্যান্ডের নাম যে হুন্ডা, এটা মানুষ মাথায় নিত না। মানুষ বলতো এটাই হুন্ডা, ইয়ামাহার হুন্ডা, বাজাজের হুন্ডা, আপনার সুজুকির হুন্ডা। আমার কথা বুঝতে পারছেন? এটাই হলো ব্র্যান্ড। জি তারা জি স্যার। ব্র্যান্ড এমন ভাবে তৈরি করেছে। এই জন্য লোকজন দোকানে গিয়ে বলতো ভাই ফ্লেক্সি হবে, তো জিজ্ঞেস করে যে আপনি কোনটা নেবেন, বলে বাংলা লিঙ্কের। বাংলা লিঙ্কে তো ফ্লেক্সি হয় না। ফ্লেক্সি নিয়ে এসেছিল প্রথম, কে নিয়ে আসছিল? গ্রামীণ ফোন, জিপি। ঠিক আছে, জিপি। দোকানে গিয়ে যখন নগদ আসলো, তখনও মানুষ গিয়ে বলতো ভাই বিকাশ হবে, আমার নগদে কিছু টাকা পাঠায় দেন। এই যে এমএফএস, যেটা মোবাইল ফিনান্সিয়াল সার্ভিস, এই সার্ভিসটা যখন প্রথম বিকাশ নিয়ে আসলো, এবং নগদ আসার আগে পর্যন্ত কিছু কিছু ব্যাংক ট্রাই করেছে, রকেট ট্রাই করেছে, ইউপে, আরো কি কি জানি ট্রাই করেছে, এম ক্যাশ। কিন্তু মানুষ ওই বিকাশটাকে, এই পুরো সিস্টেমের নামটাকে বিকাশ হিসেবে নিয়ে নিয়েছিল। এসএসএল কমার্স এটা এই জিনিসটাকে হলো ব্র্যান্ড ইমেজ, তারা ব্র্যান্ড ডেভেলপ করেছে এমন ভাবে। এখন যেমন বাচ্চাদের ক্ষেত্রে দেখা যায় যে লোকজন দোকানে গিয়ে জিজ্ঞেস করে ভাই প্যাম্পার্স আছে, তখন জিজ্ঞেস করে প্যাম্পার্স কোনটা নেবেন, তো বলে আমাকে ওই হাগিস দেন, অথবা বসুন্ধরা নিয়ে আসছিল মাম্মাম দেন, অথবা এভনি দেন। কিন্তু জিনিসটা কি, জিনিসটা হলো ডাইপার। মানুষ ডাইপার বলে না, মানুষ বলে প্যাম্পার্স দেন। ভাই প্যাম্পার্স আছে। এই প্যাম্পার্স প্রথম বাংলাদেশে যখন ডাইপার নিয়ে আসলো, এবং বাংলাদেশে এমন ভাবে তারা মার্কেটিং করলো, মানুষ ওই ডাইপারটাকে প্যাম্পার্স নাম নিয়ে মাথায় বসে আছে যে এটা আসলে এই জিনিসটা হলো প্যাম্পার্স, এবং বিভিন্ন বিভিন্ন কোম্পানি প্যাম্পার্স বানায়, তা কিন্তু নয়। আমার কথা বুঝতে পারছেন? এটাই হলো ব্র্যান্ড এত স্ট্রং ব্র্যান্ডিং করেছে তারা, ব্র্যান্ড ইমেজ তৈরি করেছে, মানুষের প্রোডাক্টটাকে দেখলে ওই তাদের ব্র্যান্ডের নামেই চেনে। সো এসএসএল কমার্স বাংলাদেশে যখন প্রথম নিয়ে আসে, এবং তার অনেক বছর পরে বাকিরা আসছে বাংলাদেশে, যার কারণে দেখা গেছে মানুষ মুখে মুখে, শুধু যারাই অনলাইন বা ই কমার্সে আছে, মুখে মুখে এসএসএল কমার্স চলে। সবার আগে জিজ্ঞেস করে আপনি কি এসএসএল কমার্স ইউজ করেন? আমি যখন কিনতে যাব এবং আশপাশে সবাই যখন এসএসএল কমার্সের নামটা বলতেছে, তখন আমার বা আমি যখন ইনস্টল করতে যাব আমার পেমেন্ট গেটওয়ে হিসেবে, তখন আমার কাছে মনে হবে এটাই সবচেয়ে সিকিউরড। তাহলে এসএসএল কমার্সটাই নেই, আমি পোর্ট ওয়ালেটে না যাই, আমি আমার পেতে না যাই, সূর্য পেতে না যাই। এটা এটা ব্র্যান্ড ইমেজ তারা এমন ভাবে দাঁড় করিয়েছে। এই জন্য সবাই এসএসএল কমার্স দিয়ে ট্রাই করে,
এবং যারা স্যাটিসফাইড হয় না তারা অন্য ব্র্যান্ডে যায়, অন্য কোম্পানিতে যায়, না হলে এসএসএল কমার্সে সবাই নিচ্ছে শুরু থেকেই, এখনো নেয়। আমার কথা বুঝতে পেরেছেন? সো আপনি যখন ই কমার্সের কথা বাংলাদেশে বলবেন তখন একটু আগে একজন বললেন যে উনি দারাজ থেকে কিনেছেন, আর দুই একজন কি কোনো একটা 2-4টা নাম বলতে পারবেন? জি, আমি রিসেন্টলি রকমারি থেকে কিনলাম একটা বই, অর্ডার দিলাম আর কি। রকমারিতে বই কিনেছেন, আর কিছু কিনেছেন? ঘড়ি কিনেছি রকমারি থেকেই। ওকে, আর কেউ অন্য কোনো সাইট থেকে? পছন্দ সব। পছন্দ সব, ওকে। স্যার স্যার বিভিন্ন গেমিং সাইট থেকে আর কি, মানে গেমের কয়েন বা কোনো গেম, স্টিমের ওয়ালেট এরকম আর কি। ওকে, আর কেউ? আমি সাজগোজ থেকে শপিং করেছিলাম স্যার। সাজগোজ থেকে করেছেন, ওকে। আর কেউ? আচ্ছা, সাজগোজ থেকে কি কিনেছেন? মেকআপ কসমেটিক্স আর কি, কসমেটিক্স আইটেম। ব্র্যান্ডের নাম কোন ব্র্যান্ডেরটা কিনেছেন? আমি রিসেন্টলি আপনার লরিয়ালের একটা ফাউন্ডেশন কিনেছিলাম। ওকে, না জাস্ট কোন, আমি ব্র্যান্ডের নামটা জিজ্ঞেস করছি লরিয়ালের। তাহলে লরিয়ালের ওয়েবসাইটে ঢুকে দেখেছেন যে এই প্রোডাক্টের প্রাইস কিরকম বা কম্পারিজন করেছেন? জি করেছি। জিনিস কি সেম, সিমিলার? জি সিমিলারই পেয়েছি। ওকে, আমি কেন জিজ্ঞেস করলাম যে আপনি লরিয়ালের অরিজিনাল থেকে দেখেছেন কিনা, তাহলে বোঝা যাচ্ছে আপনি ফ্রিকোয়েন্ট বায়ার, জাস্ট বোঝার জন্য। ওকে, জি স্যার। তাহলে আমরা আবার রিজওয়ান আলমের পয়েন্টে চলে যাই। আপনি প্রোডাক্টটা অর্ডার করেছেন, অর্ডার করার পরে আপনি ক্যাশ অন ডেলিভারিও আছে, আপনি পিক আপ পয়েন্ট থেকেও নিতে পারবেন। আপনি ক্যাশ অন ডেলিভারি হলে পিক আপ পয়েন্ট থেকেও কি ক্যাশ অন ডেলিভারি হচ্ছে, নিতে পারছেন? না না, স্যার, পিক আপ পিক পয়েন্ট আপ থেকে পয়েন্ট দিলে পিক আপে আগে পেমেন্ট করে দিতে হয়। আগে পেমেন্ট করে দিতে হবে, আগে পেমেন্ট গেটে দিয়ে পেমেন্ট করে দিতে হবে, অথবা বাসায় যদি দিয়ে যায় তাহলে ক্যাশ অন ডেলিভারি হবে। তাহলে এখানে একটা লজিস্টিক সাপোর্ট চলে আসলো, তাই না? পেমেন্ট গেটওয়ের পরে চলে আসলো হলো লজিস্টিক সাপোর্ট। আর কি আছে? আর হলো আর কি আছে বলেন? আচ্ছা, এনিওয়েজ আর জিজ্ঞেস করি, আপনি যে ই কমার্স থেকে কিনছেন, আপনি ই কমার্সের সবচেয়ে বড় সুবিধা বা গুরুত্বটা কি? মানে কেন ই কমার্স থেকে কিনছেন, কেন এটা গুরুত্বপূর্ণ? ঘরে বসে ইচ্ছে মতো অর্ডার করা যায়। ফ্যান্টাস্টিক, ঘরে বসে ইচ্ছে মতো অর্ডার করা যায়। এনিওয়ান এলস? স্যার অনেক সময় অনেক দোকানে যেতে হয় একটা জিনিস দেখার জন্য, এখানে আমরা মানে এক জায়গা থেকে মানে সেম আইটেমে অনেক বায়ারের কাছ থেকে দেখতে পারতেছি, মানে দাম কম্পারিজন করতে পারতেছি। গুড, মানে পুরো মার্কেট আপনার ঘরে চলে আসছে। জি স্যার। আর কেউ? স্যার সময় স্যার একটা রেয়ার লাগে একটা না। আইটেম কিনতে পারতেছি যেটা হয়তো বা বাংলাদেশে নেই, বাইরে থেকে আনতেছে তাহলে কোনো শুধু একটা মার্কেট কোম্পানি। আসেনি, গ্লোবাল মার্কেট চলে আসছে। সময়ের জি কথা কে বলছিলেন? আয়েশা না? আমি বলছিলাম। আয়েশা, হ্যাঁ, আপনি সময়ের কথা বলছিলেন, সময় বাঁচতেছে। জি সোনিয়া বলেন। হ্যাঁ ঘরে বসে। জি সোনিয়া আক্তার আয়েশা বলেন। আয়েশা দুজন আছেন, একজন আয়েশা অনন্যা, একজন সোনিয়া আক্তার আয়েশা। আচ্ছা, যেটা আমি সময়ের কথা বলেছিলাম। ওকে, তাহলে আমরা কি কি পয়েন্ট পেলাম? যে আমরা যে কোনো কিছু কিনতে পারছি, আমরা ঘরে বসে কিনতে পারছি, আমরা পুরা মার্কেট আমি অনলাইন থেকে আমি কম্পারিজন করতে পারছি, দেখতে পারছি যে আমি এইটার প্রাইস অন্যরা কিরকম ভাবে বিক্রি করতেছে, ব্র্যান্ড আমি অনলাইন থেকে বা রিয়েল তাদের অরিজিনাল ওয়েবসাইট থেকে আমি চেক করে দেখতে পারছি যে সেম জিনিসটা আমি পাচ্ছি কিনা। আমি দেশের বাইরের প্রোডাক্ট আমার গ্লোবাল মার্কেট আমার ঘরে বসে পাচ্ছি, দেশের বাইরের প্রোডাক্টগুলো আমি অর্ডার করে আমার ঘরে হোম ডেলিভারি করাতে পারছি। আরেকটা পয়েন্ট আছে, খুব ইম্পর্টেন্ট পয়েন্ট, খুব মজার পয়েন্ট, বলেন তো? স্যার রিটার্ন পলিসি। হ্যাঁ, আমি রিটার্ন করতে পারছি ক্যাশ অন ডেলিভারিতে। রিটার্ন বা রিফান্ড পলিসি। জি বৃষ্টি, সবাই রিটার্ন নেয় না। সবাই এটা ঠিক, সবাই রিটার্ন নেয় না। জি ফারহানা তালুকদার। স্যার পরিশ্রম করতে হয় না এরকম কিছু? এখন এটা কে কোন কারণে কেনে এটা তাদের নিজস্ব ব্যাপার। এখন মনে করেন আমি যদি একটা আরাম প্রিয় হই, তাহলে আমি ঘরে বসে ওই মার্কেটে গিয়ে হেঁটে হেঁটে কে কিনবে বলেন? অনলাইনে কিনি, এবং অনলাইনে ডিসকাউন্টও চলে প্রচুর, সবাই চায় অনলাইনে গেলে ডিসকাউন্টও দেয় ভালো, তাই না? তাহলে আমি অনলাইনে কিনলে ঘরে বসে কিনলাম, কষ্ট করতে হলো না এবং ডিসকাউন্টও পেলাম।
আচ্ছা, আর কোনো পয়েন্ট? খুব খুব ইম্পর্টেন্ট এবং মজার একটা পয়েন্ট আছে, বলুন। আচ্ছা, এটা ট্রেন্ডিংও কিন্তু চলে, ট্রেন্ডিংও আছে। হুম, সেটা তো আছেই, বাট খুব প্রয়োজনীয় একটা পয়েন্ট, আর খুব সুবিধা হয় এরকম একটা পয়েন্ট। আমাদের গাড়ি ভাড়া দিতে হয় না। কস্ট ইফেক্টিভ, এটা তো আছেই। হ্যাঁ, আমি যেহেতু মার্কেটে বাট যাচ্ছি না, ডেলিভারি চার্জটাই গাড়ি ভাড়া হয়ে যায়। একটা সার্টেন অ্যামাউন্টের পারচেজ করলে ডেলিভারি ফ্রিও দিয়ে দেয়। স্যার স্যার আমি হলো অনলাইন হলো যে জিনিসপত্র কিনি, কারণ হলো আমি এখানে অনেক কিছু একসাথে পাচ্ছি। আমার দোকানে গিয়ে হলো একটা প্রোডাক্ট নাও পেতে পারি, তখন যে আমার হলো বিরক্ত লাগে যে আমি এত কষ্ট করে দোকানে কেন আসলাম। তো এই জন্য সেই হিসেবে আমার কাছে এটা সুবিধা লাগে। ঢাকায় থাকেন কে কে? এখানে ঢাকার অনেকেই আছেন না? আমি আমিও থাকি। অনেকেই আছে, ফ্যান্টাস্টিক। এখন রাত 10টার সময় বাসায় হঠাৎ করে কিছু গেস্ট চলে আসছে, কি করবেন? ফুড পান্ডা খাবার অর্ডার করে দিবেন, যেটা 11:30টার সময় চলে আসবে। রাত 2টার সময় আপনার হঠাৎ করে ধরেন আপনার পিজা খেতে ইচ্ছে হয়েছে, খাবার অর্ডার করে দিবেন, খাবার ঘরে হেঁটে হেঁটে এসে আপনার দরজায় বেল দিয়ে দাঁড়িয়ে থাকবে খাবার। ভোরে 4টার সময় আপনার কোনো একটা সার্ভিস প্রয়োজন, সেবা এক্সওয়াইজেড নক দিবেন, ভোরে 6টার সময় দেখবেন প্লাম্বার এসে আপনার গেটে দাঁড়িয়ে আছে। আপনি চাল ডালে রাত 3টার সময় ঘুম ভাঙছে, ঘুম ভাঙার পরে শুয়ে শুয়ে মনে হচ্ছে ইস ঘরে অনেক মশা, কালকে সকালেই আমার অডোমস লাগবে। আপনি চাল ডালে ঢুকে অর্ডার করে দিলেন, টাইম দিলেন 7টা থেকে 8টার মধ্যে, কারণ 8টার সময় আপনি অফিসের জন্য বের হয়ে যান, দেখবেন 7টা 5-এ এসে দরজায় চাল ডালের লোকটা দাঁড়িয়ে আছে। আপনি রাতে 3টার সময় যে অডোমসটা অর্ডার করলেন, ওটাকে আপনি দোকানদারকে গিয়ে ডেকে উঠাই করতে পারতেন? না স্যার। 24/7 আপনি যে সময় খুশি, বাসে বসে আছেন, প্লেনে বসে আছেন, আপনি যেখানে বসে থাকেন না কেন, আমরা দিনের একটা মেজর সময় যেখানে বসে আমরা কাটাই, সেখানেও যে মোবাইল নিয়ে ঢুকি, তো আমরা সেখানেও বসে আমরা অর্ডার করতে পারি, পারি না? 24/7। তাহলে সবচেয়ে মজার ব্যাপার হলো যে আমরা 24/7 অর্ডার করতে পারি ই কমার্সের মাধ্যমে। আমি কিন্তু এখনো স্লাইডটা দিতে ভুলে গেছি, আপনাদের সাথে গল্প করতে গিয়ে। আমার যে একটা স্লাইড আছে, আপনাকে স্লাইড দেখবেন নাকি এভাবে গল্প করে শেষ করে দিব? স্যার স্লাইড দেখবেন? আপনাকে এনজয় করছেন, বুঝতে পারছেন? জি স্যার, ক্লাসটা ভালো স্যার লাগছে। খারাপ লাগতেছে না? কেউ বলবেন আমাকে একটু ভালো লাগতেছে আর খারাপ লাগতেছে না, আমাদের ডিফারেন্স কি? ভালো লাগতেছে। না না, খারাপ লাগতেছে না মানে অল্প অল্প ভালো লাগতেছে, খুব বেশি ভালো লাগতেছে না বিষয়টা। আর মানে মন্দের ভালো। ডিফারেন্স হলো যে এত বোর হইতাছি না, নাহলে হলো যে একদম হ্যাপি থাকলে খুবই হলো এনজয়েবল, লাইক সবকিছু বাদ দিয়ে এটা করা। আর বোর হইতেছি না মানে হলো একটু একটু হলো মানে ওই যে হইতেছে, ওইদিকে ওদিক ডিস্ট্র্যাক্টও হইতেছে। পুরো যখন কথা বলে তখন বলি না, আরে লেকচার দিচ্ছে, তাই না? ওই ওই বোরিং লেকচার। ক্লাসে যখন ঢুকি ওই পড়ায় যাচ্ছে সে বোরিং লেকচার, তাই না? স্যার আসলে এটা বাস্তবিক, মানে আপনি আমাদের সামনেই ঘটছে যেগুলা, এগুলাই আপনি তুলে ধরতেছেন, তার জন্যই বেশি ভালো লাগতেছে। এগুলো বলেন যে ঘটতেছে আমাদের সাথে। কেউ কি বলবেন এটা কেন ওই স্লাইডে না গিয়ে আপনাদের সামনে যেটা ঘটতেছে সেটা বলতে পারবেন? কারণ স্যার ইন্টারেক্টিভ, মানে আমাদের সাথে ইন্টারেক্ট করার কারণে জিনিসটা আরো মানে আমরা যাতে আপনি রিলেট করতে পারেন, আরে এটা তো আমি এইভাবে করেছিলাম, আমি আসলে ওইটা ওইভাবে করেছিলাম, তারপর চিন্তা করবেন এটা কি এভাবেও করা যায়, এটা তো জানা ছিল না। এই জন্যই আপনারা যেভাবে করেছেন আপনাদের ওখান থেকেই সেশনটা নেওয়ার চেষ্টা করছি, আপনাদের এক্সপিরিয়েন্স থেকে। আলহামদুলিল্লাহ, আমার মনে হচ্ছে এটা 2-3 ঘন্টাও আপনাদের সাথে কথা বলা যাবে, কারণ আপনারা অনেক অনেক ভালোভাবে রেসপন্স করছেন। যখন রেসপন্স আসে তখন আমাদের কথা বলতেও ভালো লাগে। এবার বলেন, ডিজিটাল বাণিজ্যের ভবিষ্যৎ। স্লাইড দেখতে পাচ্ছেন আপনারা? জি স্যার। জি স্যার। বলেন, বাণিজ্যের ভবিষ্যৎ কি? ইন্টারনেট নির্ভর, এআই বেসড। এআই বেসড, গুড, ফ্যান্টাস্টিক। কেউ বলবেন এই রিসেন্টলি কেউ এআই নিয়ে কিছু করেছেন বা কিছু শিখেছেন, এই ধরনের কিছু আছে? জি, আমাদের এআই নিয়ে ক্লাস হয়েছে, চ্যাট জিপিটি। জি স্যার। গুড, ভেরি গুড। এই সম্পর্কে আইডিয়া দেওয়া হয়েছে।
ডিপসিক সম্পর্কে আইডিয়া দেওয়া হয়েছে, গুড। আর কেউ, আর কিছু? আমরা ই কমার্সে এআই কিভাবে আশা করতে পারি? স্যার আমি বলতে পারি, যেমন আমরা একটা পেজে করি মেসেজ দেই, তো ওনারা তো ওই সময় অ্যাক্টিভ থাকে না, তাই না? তো ওনারা আমাকে এআই দিয়ে রিপ্লাই দিতে পারে, লাইক চ্যাটবট ইউজ করে রিপ্লাই দিতে পারে, যে আপনার লাইক এসএমএস দিলে আমাদের একটা আইডি যে নামে থাকে সেই নামে আসে যে ডিয়ার এসময় বৃষ্টি আপনি একটু ওয়েট করবেন, এটা হলো গিয়ে আমরা করতে পারি চ্যাটবট। ভাই আমি নিউটন ভাই, আমি তো ভুল জায়গায় চলে এসেছি। এরা তো সব কিছু জানে, এদেরকে কি শেখাবো বলেন? এমন কিছু বলেন, নতুন কিছু, একদম নতুন। আমরা একটা প্রোডাক্ট রিসেন্টলি একটা প্রোডাক্ট হচ্ছে চ্যাট জিপিটিতে অ্যানালাইসিস করছি, যে মার্কেট অ্যানালাইসিস করছি, যে এটা ইন ফিউচার এটার মানে ভ্যালুটা কেমন হবে, কিংবা লং টার্মে এটা চলবে কিনা, এই সম্পর্কে একটা অ্যানালাইসিস করছিলাম চ্যাট জিপিটিতে। তো রেসপন্স দেখে কি আপনার মনে হয়েছে যে সে রিজনেবল ডাটা সে দিতে পেরেছে? 80% এর মতো মনে হয়েছে, বাকি 20% মানে কেমন যেন মনে হচ্ছে যে নাও হইতে পারে। আচ্ছা ঠিক আছে, ওকে। আমার পরিচয় দিয়ে কি করবেন? নিউটন ভাই তো আমার কথা বললেনই, তারপরেও যেহেতু একটা পরিচয় স্লাইড থাকে, সেই পরিচয় স্লাইড থেকে দিলে আমরা দেখি আমরা নতুন কিছু শিখতে পারি কিনা। বিক্রয়.com নাম শুনেছেন কখনো? জি স্যার। জি স্যার। বলেন তো বিক্রয়.com এটা কি? এখানে আর কি ই-কমার্স পুরাতন প্ল্যাটফর্ম। জিনিসপত্র সেল হয়। কি সেল হয়? পুরাতন জিনিসপত্র, ইউজ প্রোডাক্ট। ইউজড প্রোডাক্ট, পুরাতন জিনিসপত্র সেল হয়। আরেকজন বলেছেন ই কমার্স। আর কেউ কিছু বলবেন? স্যার পুরাতন নতুন দুটোই সেল হয়। সেল হয়, আবার ওটা আমি ওখান থেকে হলো মানে কিনতেও পারবো। আপনি সেলও করতে পারবেন, আপনি কিনতেও পারবেন। দারাজে জি। সেল করতে পারবেন? না, আমার জি, ইচ্ছা হলো দারাজে আমি দারাজে সেল করা যায়, সেল করা সেটা যাবে। হচ্ছে নতুন প্রোডাক্ট। জি, রিজনেবল, ইউর রাইট। হোসেন আহমেদ আপনি বলছিলেন, আবার বলেন। দারাজে নতুন আইটেমটা আর কি সেল হয়, পুরাতন আইটেম সেল হয় না। আমার কাছে কিচ্ছু নাই, আমার হঠাৎ করে মনে হলো আজকে দারাজে সেলার হয়ে যাবো, পারবো? না সরি, সেলার হবো না, দারাজে কিছু আজকে এখনই আমি কিছু সেল করতে চাই, না পারবো? এখনই ওটা প্রসেস আছে, প্রসেস অনুযায়ী যাইতে হবে, কিন্তু বিক্রয়.com এ সেরকম প্রসেস নাই। ওখানে অ্যাড পোস্ট করা মাত্র এটা পাবলিশ হয়ে যায় কয়েক ঘন্টার মধ্যে। এটার মানে কেন করা যায় বা কিভাবে হয় এটা কি কেউ বলতে পারবেন? মানে কেন এটা এত ইয়েতে করতে পারেন? এটাকে কি বলে? বাই সেল। সরি স্যার, মানে কি, কোনটাকে কি বলে? বিক্রয়.com এর কথা বললো তো উনি। বিক্রয়.com এর কথা আমরা আলোচনা করছিলাম যে বিক্রয়.com এ আমার ইচ্ছে হলো আমার হাতের মোবাইলটা আমি এখনই সেল করে দিব, আমি এখনই ঢুকে এখনই পোস্ট করে আমি সেল করে দিতে পারি, এবং এটার ওই মনে করেন দেখা যাবে যে 1 ঘন্টার মধ্যে এসে আমাকে এটা টাকা দিয়ে মোবাইলটা নিয়েও গেছে, তাই না? এবং কালকে থেকে আর আমি বিক্রয়.com এ না ঢুকলেও চলবে। হ্যাঁ। কিন্তু তারা যে আমি চাইলেই সেলার হয়ে যে আমি এখনই আমার হাতের প্রোডাক্ট বা ঘরের কোনো প্রোডাক্ট সেল করতে পারবো না। প্রথমত সেটা নতুন প্রোডাক্ট হতে হবে, সেটা কিউসির সিস্টেম আছে, আরো তাদের প্রসেস আছে, এগ্রিমেন্ট করতে হবে, সেলার এগ্রিমেন্ট, অনেক কিছু করার পরে গিয়ে আমি একজন সেলার হব। স্যার এটাতে হলো একটা মানে মূল পয়েন্ট হলো এখানে হলো একটা কোম্পানির সাথে আমরা ডিল করে তারপর এখানে হলো প্ল্যাটফর্মে বিক্রি করতে হইতেছে, আর এখানে আমি ডাইরেক্ট করতে পারতেছি না কাস্টমারের সাথে। প্ল্যাটফর্ম, এই যে আমি ওয়ার্ড গুলো জানতে চাচ্ছিলাম, আপনি যে একটা ওয়ার্ড ইউজ করলেন না প্ল্যাটফর্ম, এই প্ল্যাটফর্মের জন্য আমি বলছি যে তারা যে পাচ্ছেন, তারা যে একটা প্ল্যাটফর্ম, বিক্রয়.com একটা প্ল্যাটফর্ম, কিন্তু বিক্রয়.com পাচ্ছেন না, মানে সেলার ওরকম, সরি উল্টা বলেছি আমি, বিক্রয়.com পাচ্ছেন কিন্তু দারাজে পাচ্ছেন না। এই যে বিক্রয়.com পাচ্ছেন, এটা কিভাবে সম্ভব হচ্ছে? আমি আপনাদেরকে একটু বুঝাই। দারাজ হলো বসুন্ধরা সিটি, বুঝতে পেরেছেন? আর বিক্রয়.com হলো এই বসুন্ধরা সিটির পাশের কারণ বাজার। আপনি কি পয়েন্টটা বুঝতে পেরেছেন? জি। বিক্রয়.com কে বলে মার্কেট প্লেস, আর দারাজ হলো ই কমার্স। আপনি কি আমার কথা বুঝতে পেরেছেন? দুটাই প্ল্যাটফর্ম, দুটাই অনলাইন জি স্যার। প্ল্যাটফর্ম।
একটা হলো ই কমার্স, একটা হলো মার্কেট প্লেস। মার্কেট প্লেসে হলো, ডিফারেন্স হ্যাঁ ডিফারেন্স বলছি। বসুন্ধরা সিটিতে আপনি একটা চেয়ার টেবিল দিয়ে যে কোনো জায়গায় প্রোডাক্ট সেল করতে বসতে পারবেন? না, নো স্যার। আপনাকে এগ্রিমেন্ট করতে হবে, আপনাকে অ্যাডভান্স দিতে হবে, সিকিউরিটি মানি দিতে হবে, ইলেকট্রিক কানেকশন নিতে হবে, মান্থলি রেন্টাল দিতে হবে, আপনাকে মিনিমাম 3 মাস আগে নোটিশ দিতে হবে। আর কারওয়ান বাজারে আপনি মনে করেন ভাবলেন যে আমি একটা কাজ করি, ওই কারওয়ান বাজারের ভেতরে পাইকারি বাজারটা ভেতরে আছে, ওখান থেকে 5 কেজি আলু কিনে আমি কারওয়ান বাজার মেইন রোডের উপরে মানে একদম পাশে আমি আমার ঝাঁকিতে করে নিয়ে বসে যেতে পারবো, এবং ওখানে বসার জন্য আমাকে 50 টাকা দিতে হবে। আমি আজকে বসলাম, 1 ঘন্টা পরে উঠে চলে গেলাম, এটা আমার মর্জি মতো। আমি কি ডিফারেন্সটা বুঝাতে পেরেছি? জি স্যার, বুঝতে পেরেছি। একটা হলো বাজার, সেখানে বসার জন্য আপনাকে কোনো প্রসেস বা কোনো কিছুর প্রয়োজন নেই। আমি ঢুকলাম, প্রোডাক্টটা সেল করলাম, সেল করে দিয়ে আপনাদের কি আমার কথা কি শুনতে কি সমস্যা হচ্ছে কারো? রিজন আলমের একটা সমস্যা হচ্ছে, বাকি কারো কি কথা কেটে যাচ্ছে বা শুনতে সমস্যা হচ্ছে এরকম কিছু? না, একদম ক্লিয়ার শোনা না যাচ্ছে। স্যার। ওকে, ফ্যান্টাস্টিক। নো স্যার। অলরাইট, তাহলে মার্কেট প্লেসটা হলো যেখানে আমি বসে আমার প্রোডাক্ট সেল করব, এবং আমার প্রোডাক্ট সেলের সাথে লাভ লসের বা ওই বিক্রয়.com এর ওই কোম্পানির কোনো সম্পর্ক নেই। আমার কথা বুঝতে পেরেছেন? আমি যদি বিক্রি করি, বিক্রয়.com এ গিয়ে একটা প্রোডাক্ট আমি সেল করলাম, আমার হাতের মোবাইলটা আমি 50,000 দিয়ে কিনেছি, 5 লাখ দিয়ে বিক্রি করেছি। বিক্রয়.com কে ওখানে বসার জন্য যদি তার নির্দিষ্ট কিছু সার্ভিস আছে, সেই সার্ভিসটা আমি নেই। এটাকে যেমন প্রতিদিন সকালবেলা এটাকে সামনে নিয়ে আসবে, এটার তারা টপ আপ আরো কি কি জানি বলে, তাদের যে সার্ভিসগুলো আছে ওটা নেওয়ার জন্য শুধু টাকা দিতে হবে, না হলে আমার কোনো টাকা তাকে দিতে হবে না। আমি যদি এটা ওখানে 7 দিন রেখে দেই এবং 1 টাকা দিয়েও বিক্রি করতে না পারে, তারপরেও বিক্রয়.com এর কিছু আসবে যাবে না, তাকে শুধু ওই চার্জটা দিলেই হবে। হোয়ার ইজ আমি যদি দারাজে সেল করতে যাই, তাহলে দারাজের আমার প্রতিটা সেলে দারাজের যে প্লেসটা আমি ইউজ করেছি সেই প্লেসের জন্য আমাকে কোনো চার্জ দিতে হবে না, কিন্তু প্রত্যেকটা প্রোডাক্ট সেল করার উপরে 5 to 10, 15, 20, 25, 30 আমার সাথে যেরকম এগ্রিমেন্ট সেই অনুযায়ী তাকে আমার কমিশন দিতে হবে। আমার প্রোডাক্ট যদি সেল না হয়, দারাজ 1 টাকাও নিবে না, কিন্তু আমার প্রোডাক্ট যদি সেল হয় তাহলে আমার সাথে এগ্রিমেন্ট অনুযায়ী সে কমিশন কেটে রাখবে। হোয়ার ইজ বিক্রয়.com এ বসার জন্য, সেল করার জন্য আমি তাকে একটা চার্জ দিব, ওখানে যে মার্কেট প্লেসে গিয়ে আমি বসেছি প্রোডাক্ট সেল করছি সেটার জন্য আমি একটা চার্জ দিব, কিন্তু আমার প্রোডাক্ট যদি আমি লাভেও বিক্রি করি, লসে বিক্রি করি, কত টাকা দিয়ে বিক্রি করলাম, ডাজন্ট ম্যাটার। আমার কথা বুঝতে পারছেন? জি। আমাকে তাকে ওই কমিশনের সেলের উপরে কোনো কমিশন দিতে হবে না। ঠিক আছে, কেউ একজন রিকল করেন কি বলেছি, বুঝতে পেরেছেন কিনা? স্যার, বিক্রয়.com এ আর কি হচ্ছে প্রোডাক্ট সেল করলে আর কি মানে বিক্রয়.com কে কোনো টাকা পয়সা দিতে হবে না, কিন্তু বিক্রয়.com এ অ্যাড দেওয়ার জন্য কিছু টাকা পয়সার দরকার। আর হচ্ছে যে দারাজে আমার হচ্ছে একটা পার্সেন্টেজ কেটে নেবে যদি কোনো কিছু যদি সেল হয়, এটার উপরে একটা পার্সেন্টেজ কেটে নিচ্ছে। ওকে, এই যে বিক্রয়.com এ আমি সেকেন্ড প্রোডাক্ট নিয়ে বসলাম, সেটা সেল করলাম, আরেকজন কিনে নিয়ে চলে গেল, এই প্রসেসটাকে কি বলে বা এই সিস্টেমটাকে কি বলে? অথবা দারাজে যে আমি সেল করব, আমি একজন ধরেন অথরাইজ সেলার, আমার একটা বিজনেস আছে, আমি আমার বিজনেসের প্রোডাক্টগুলো আমি দারাজে গিয়ে সেল করব, দারাজের মাধ্যমে আমার একজন কাস্টমারের কাছে চলে যাবে, আমি বিজনেসম্যান, আমার কাস্টমারের কাছে গিয়ে এই প্রোডাক্টটা দারাজের মাধ্যমে সেল হবে। তো এই যে প্রসেসটা, এটার একটা নাম আছে, বিজনেস টু কনজিউমার, বিজনেস টু কনজিউমার, B2C। ফ্যান্টাস্টিক। আর বিক্রয়.com যেটা করছে সেটা C2C, কনজিউমার টু কনজিউমার, আই থিংক। কনজিউমার টু কনজিউমার, রাইট। বিক্রয়.com শুরু করেছিল কনজিউমার টু কনজিউমার। এই কনজিউমার টু কনজিউমার যেই সাইটগুলা ইউজ করে সেই সাইটগুলার একটা নাম আছে, যেরকম মার্কেট প্লেস বলেছিলাম তাদের আরেকটা নাম আছে।
সেই নামটা হলো ক্লাসিফাইড সাইট। এদেরকে ই কমার্স বলে না, এদেরকে বলে ক্লাসিফাইড সাইট। ওর কথা বুঝতে পেরেছেন? এটা হলো ক্লাসিফাইড মার্কেট প্লেস, ক্লাসিফাইড সাইট এটা হলো মার্কেট প্লেস, নট ডিরেক্ট ই কমার্স। বাট দারাজ ক্লাসিফাইড নয়, দারাজ পিওর ই কমার্স। বুঝতে পেরেছেন? তারপরে এখানে আপনাদের মধ্যে একজন রকমারি থেকে কিনেছেন, রকমারি থেকে আপনার নর্মালি রকমারি বললেই আমাদের মাথায় আসে এটা হলো বইয়ের শপ। বই। এই যে বই, তারা যে ব্র্যান্ড ইমেজটা তৈরি করেছে বই দিয়ে, এই যে একটা স্পেসিফিক আইটেম নিয়ে তারা কাজ করছে, এই প্রোডাক্ট চুজিংটাকে কি বলে? নিশ সিলেকশন। এই সিলেকশনটাকে কি বলে? আমি একটা প্রোডাক্ট নিয়ে কাজ করব, দুইটা প্রোডাক্ট নিয়ে কাজ করব, তার বাইরে যাব না। আমি এই 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 এটাকে স্পেসিফিক্যালি এটা একটা নাম আছে, নিশ। নিশ। ফ্যান্টাস্টিক। নিশ প্রোডাক্ট নিয়ে কাজ করছে দারাজ। দারাজ নিশ, সরি দারাজ বলতেছি, এই যে রকমারি বলেন বা শুধু ইলেকট্রনিক্স প্রোডাক্ট নিয়ে যারা কাজ করছেন বা শুধু একটা প্রোডাক্ট নিয়ে কাজ করছেন, বেবি আইটেম নিয়ে কাজ করছেন, তারা নিশ মার্কেট টার্গেট করেছেন, নিশ প্রোডাক্ট টার্গেট করেছেন। শুধু যদি বেবি প্রোডাক্ট নিয়ে যারা কাজ করেন তাদেরকে বলে নিশ মার্কেট নিয়ে কাজ করছেন, সেই নিশ মার্কেটটা হলো বেবি আইটেম, বেবি প্রোডাক্টস। যারা ধরেন জেন্টস আইটেম নিয়ে কাজ করেন সেটা হলো শুধু জেন্টসের নিশ করেছেন। মাইক্রো নিশ করতে পারবেন, জেন্টসের শুধু পাঞ্জাবি বেচি আর কিছু বেচি না, জেন্টসের শুধু টি শার্ট বিক্রি করি আর কিছু বিক্রি করি না, সেটা হলো মাইক্রো নিশ। এই নিশ প্রোডাক্টটা আমাদের চুজ করে ই কমার্সে আসাটা আমাদের জন্য বেটার। সবসময় ই কমার্সে যখনই আমরা আসবো, আমি একটা স্পেসিফিক টার্গেট নিয়ে আসবো যে আমি এই প্রোডাক্টটা নিয়ে আমি কাজ করব। যদি কেউ আপনারা উদ্যোক্তা হতে চান, ই কমার্সে কাজ করতে চান, আপনাদেরকে ওইভাবে চিন্তা ভাবনা করে আসবেন যে প্রোডাক্টটা আমি বুঝি। হুজুগে বাঙালি আমার বন্ধু শাড়ি বিক্রি করে বাইক কিনে ফেলেছে একটা আপনার R15, আমিও শাড়ি বিক্রি করে R15 কিনবো। আমি শাড়ির শও বুঝি না, সুতা বুঝি না, শাড়ি হাতে নিয়ে বলতে পারি না এটা কি মার দেওয়া আছে নাকি নাই, আমি এটা পাতলা হবে না এটা ভারী হবে, এটা কি রেওয়ান কটন না এটা সিল্ক, আমি কিছুই বুঝি না, আমি বিক্রি করা শুরু করলাম। তো আমার বন্ধু বুঝে এই জন্য সে ব্যবসা করে। আমাদের ই কমার্সটা এখন হয়ে গেছে ফেসবুক পেজ, যেটাকে আমরা আসলে ই কমার্স বলি না, এটার আলাদা একটা নাম আমরা দিয়ে দিয়েছি, এফ কমার্স। এফ কমার্স, হ্যাঁ। সো এফ কমার্স আসলে ইন্টারন্যাশনালি এক্সিস্ট করে না। এফ কমার্সটা, এফ কমার্সের সাবকন্টিনেন্টে আমরা ব্যবহার করি। ফেসবুক হলো একটা সোশ্যাল মিডিয়া, ঠিক আছে? হ্যাঁ, এখানে সোশ্যালি মানুষজন কানেক্টেড হবে। ফেসবুক কি করছে, ওই সোশ্যালি কানেক্টেড এবং এখানে মানুষজন ভিজিট করছে দেখে ওখানে সে তার প্রোডাক্ট সেল করছে। দ্যাটস নট আ ই কমার্স। কোনোভাবে সেটা ই কমার্স নয়। ই কমার্স হইতে হলে সবার আগে আপনাকে অ্যাপ বা প্ল্যাটফর্ম হইতে হবে। মানুষের পকেটে ই কমার্স সাইটে যখন মানুষ ঢুকবে, তার মানে সেই মানুষের কাছে এই মুহূর্তে জিনিস কেনার ইচ্ছা আছে। দ্বিতীয়ত, যে অ্যাড টু কার্ট করেছে, উইশ লিস্টে নয়, অ্যাড টু কার্ট করেছে, উইশ লিস্টে রাখলাম, পরে যখন আমার কাছে টাকা আসবে আমি এটা কিনবো। আর যারা অ্যাড টু কার্ট করেছে যে আমি ইমিডিয়েটলি 1-2 দিনের মধ্যে কিনে ফেলবো, যারা চেকআউট পেজে চলে গেছে, মানে দে অলরেডি হ্যাভ মানি ইন দেয়ার পকেট অর পার্স এন্ড দে আর গোনা বাই ইট। তাহলে যখন মানুষ কোনো ই কমার্স সাইটে ঢুকে তখন সে প্রোডাক্ট কেনার ইন্টেনশন নিয়ে ঢুকে এবং পকেটে টাকা নিয়ে ঢুকে। বাট সোশ্যাল মিডিয়ায় যখন আমরা ঢুকি, সার্ফিং করি, তখন কি আমি কি কেনার ইন্টেনশন নিয়ে সার্ফিং করি নাকি আমার বন্ধু বান্ধব আত্মীয় স্বজনরা কি করছে, ইন্ডাস্ট্রিতে কি হচ্ছে, নিউজ দেখার জন্য করি? নিউজ দেখার জন্য করি, ইজন্ট ইট? আত্মীয় স্বজন কি করছে এটা দেখার জন্য করি। তাইলে আমাদের ফেসবুকের মাধ্যমে যেই আমরা যে ব্যবসাটা করছি সেটা আসলে এফ কমার্স, এবং ফেসবুকের মাধ্যমে প্রচুর মানুষকে ইজিলি রিচ করা যায়। এই জন্যই ফেসবুক তার আলাদাভাবে একটা বিজনেস উইং তৈরি করেছে। কিন্তু প্রপার ই কমার্সটা হলো আমি ওয়েবসাইট থাকবে অথবা আমার অ্যাপ থাকবে, ওয়েবসাইটে অ্যাপে আমার প্রোডাক্ট থাকবে, মানুষজন কেনার ইন্টেনশন নিয়ে আমার ওখানে ঢুকবে, তারা প্রোডাক্ট কিনবে, বের হয়ে চলে যাবে। কথা বুঝে গেছে? তাহলে এই এফ কমার্স টার্মটা ম্যাক্সিমাম এফ কমার্স পেজেরই কোনো ওয়েবসাইট নেই। ই কমার্স হতে হলে
ওয়েবসাইট বা অ্যাপ থাকা বাধ্যতামূলক। তাহলে আমার এই প্রোফাইলে যদি আপনারা দেখেন বিক্রয়.com, এখানে .com, দুইটা কোম্পানি আছে, দুইটাই হলো ক্লাসিফাইড সাইট। আসেন আমরা তাহলে একটু স্লাইডগুলো দেখি। আমরা তো মোটামুটি 40-45 মিনিট ধরে কথা বলছি, এখন দেখি আমরা স্লাইডের কি কি কভার করলাম। ই কমার্স কি সেটা আমরা অলরেডি জেনে গেছি। ই কমার্স হলো ডিজিটাল প্ল্যাটফর্মের মাধ্যমে পণ্য বা সেবার বেচা কেনা। এটি একটা ব্যবসা পরিচালনার আধুনিক পদ্ধতি। এটি অনলাইন মার্কেট প্লেস, মোবাইল অ্যাপ, ওয়েবসাইট ইত্যাদির মাধ্যমে পরিচালিত হয়। আপনারা কি কি পয়েন্ট বলেছিলেন ই কমার্সের গুরুত্বের সময় যখন এটা নিয়ে আলোচনা করছিলাম? আপনারা কি কি পয়েন্ট বলেছিলেন? আপনারা বলেছিলেন যেটা আমার সবচেয়ে ভালো লেগেছে, আমার খরচ বাঁচে। এটা কি আর কারো ভালো লাগছে? খরচ কম হয়, ডিসকাউন্টের জন্য আমাকে কষ্ট করে মার্কেটে যেতে হয় না। এগুলো পয়েন্টগুলো কিন্তু আপনারাই বলেছেন, আমি বলিনি। আপনাকে কষ্ট করে মার্কেটে যেতে হবে না, আমি ঘরে বসেই দেশের যে কোনো প্রোডাক্ট কিনতে পারবো। আরেকজন বলেছেন ঘরে বসেই আমি বাইরের দেশেরও যে কোনো প্রোডাক্ট আমি কিনতে পারবো। তাহলে এটা গ্লোবালি আমাকে অ্যাক্সেস দিচ্ছে। কি দিচ্ছে? গ্লোবাল মার্কেটকে আমার ঘরে নিয়ে আসতেছে ই কমার্স। সহজ কেনাকাটা, এবং যে পয়েন্টটা আপনারা বলেননি এবং যেটা সবচেয়ে ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট পয়েন্ট, সেটা ছিল 24/7 অ্যাক্সেস। ওই যে রাত্রে 2টার এক্সাম্পল দিলাম, রাতে 3টার এক্সাম্পল দিলাম, আর রাত্রে 11টার এক্সাম্পল দিলাম, মনে আছে? তাহলে ই কমার্সের ক্ষেত্রে যেটা হলো যে আমি গ্লোবাল জিনিস আমার সাথে পেয়ে যাচ্ছি, যে কোনো সময় আমি সহজেই কিনতে পারছি, আর যে কোনো সময় কিনতে পারছি। ই কমার্সের ধরন নিয়ে আমরা আলোচনা করেছি, B2B বলেছি, B2C বলেছি, দারাজ হলো B2C। আমরা B2B নিয়ে কথা হয়নি। B2B সম্পর্কে বলেন তো, এই আলিবাবা থেকে কি কিছু কিনেছেন? জি, আলিবাবা থেকে কিনেছি, মোজা কি কিনেছি। কিনেছিলেন? মোজা কিনেছিলাম। মোজা। কতদিন লেগেছে আসতে? এটা অ্যাপ্রক্সিমেটলি 30 দিন তো লাগছে, 30 দিনের বেশি। ওকে, কত টাকা দিয়ে কিনেছিলেন? প্রাইসটা কত ছিল? এটা অনলি $1। অনলি $1? $0.99। জি, $0.99। ওকে। সাজগোজ থেকে এক আপু বলছিলেন যে সাজগোজ থেকে আপনি বিউটি লরিয়েলের পণ্য, লরিয়েলের হ্যাঁ পণ্য আপনি পারচেজ করেন, বিউটি প্রোডাক্টস পারচেজ করেন। এক্সকিউজ মি, আমরা ওই যে আপনার স্যাফরনের গোট মিল্ক সোপ, এটার খুব ট্রেন্ড কিন্তু এখন মার্কেটে। চারকোলের সোপ, গোট মিল্ক সোপ, তাই না? জি স্যার। রিভানা, গোট মিল্ক, ইয়েস, রিভানা সাদি ভাই। আচ্ছা যাই হোক, রিবানার প্রোডাক্ট, আমি রিবানা প্রোডাক্ট খুবই ভালো বানান, ওনাদের বাংলাদেশের মতো ফ্যাক্টরিও আছে। দে আর ডুইং ফ্যান্টাস্টিক, তারা খুব ভালো করছেন এবং তারা দেশের বাইরেও কিন্তু প্রোডাক্ট সেল করছেন। ওনার প্রোডাক্ট কিন্তু ইউএসএ তেও যাচ্ছে, অ্যামাজনে সেল করছেন। রিবানা বাংলাদেশের একটা ব্র্যান্ড, কসমেটিক্স ব্র্যান্ড, যেটা বাইরে বিক্রি হচ্ছে। আমরা এটা নিয়ে আসলে খুবই আমাদের গর্বিত হওয়া উচিত যে কেউ একজন হ্যান্ডমেড সোপ তৈরি করছেন এবং সেগুলা বাইরে যাচ্ছে। এই রিবানার কথা বলছি না, আমি বলছি যে অন্যান্য পেজগুলো সেল করে। আলিবাবার কথা আসলো তো, সেদিন না আমি বলবো বছরখানেক আগে একবার আলি এক্সপ্রেসে ঢুকেছিলাম, যে দেখি আপনার এই স্যাফরনের গোট মিল্ক সোপের দাম কত। ঢুকে দেখলাম, কারো কোনো আইডিয়া আছে? বা রিবানা সেল, আমি রিবানা বলছি না, বলছি জাস্ট রিবানা সেল করার মনে হয় 950 টাকা, তাই না? জি স্যার, এখন তো 1050 হয়েছে। 1050 হয়েছে, ফ্যান্টাস্টিক। ওটা আলিতে, ওটার প্রাইসটা বলতে পারবেন কেউ? কারো কোনো আইডিয়া আছে? স্যার আইডিয়া নাই, আপনি বলেন। আর কেউ? না স্যার, এগুলা ইউজ করা হয় না। $23। কেউ কিছু বললেন না যে? মানে মাত্র 23 টাকা, বাংলা টাকায় 23 টাকা স্যার। তাহলে হোলসেল? হোলসেলই তো B2B। 3 পিস আনতে পারবেন, আপনাকে 23 টাকা করে কিনতে হবে। 23 টাকা আছে, 39 টাকা আছে, 53 টাকা আছে, সর্বোচ্চ যেটা আছে ওটাও মনে হয় 80 না 90 টাকা।
আপনি 3 পিস একসাথে কিনতে হবে এবং 3 পিসের জন্য শিপিং চার্জ সহ একটা সাবানের দাম পড়বে 200 টাকা, 200 থেকে 250 টাকা, 250 টাকার মতো পড়বে সাবানের দাম। গ্লোবাল মার্কেট, একজন বললেন না যে গ্লোবাল মার্কেট বাইরের প্রোডাক্ট আমার হাতে পেয়ে যাচ্ছি। হ্যাঁ, ওটার ব্র্যান্ড আমি এনশিওর করতে পারছি না, কিন্তু রিবান আমি জানি খুব ভালো একটা ব্র্যান্ড। সো রিবানের প্রোডাক্ট আমি জেনে কিনতেছি যে এটা এটা ডেফিনেটলি ভালো জিনিস। 13 টাকা করেও বিক্রি হয় এবং তখন আপনাকে 13 টাকা করে যখন কিনবে তখন 1000 পিস একসাথে কিনতে হবে সাবানটা, বুঝতে পেরেছেন? বাল্কে কিনতে হবে। $950 টাকার সাবান ডেফিনেটলি ওনার কোয়ালিটি উনি মেনটেন করছেন। আমি আরেকটা সাবানের কথা জানি যারা লঞ্চ করেছেন গত বছর, ওটার নাম হলো ইনারা, INARA, ইনারা। ইনস্টাগ্রাম বা ফেসবুকে আছে। ওনাদের সাবানের ওনারা সেল করছেন সম্ভবত এখন 200 টাকা ডিসকাউন্ট দিয়ে 750 টাকার মতো প্রাইসে ওনারা সেল করছেন, সেদিন দেখলাম আমার কাছে অ্যাড আসছে। আমি যত জানি ওনাদের প্রোডাকশন কস্টই 350 টাকার মতো, 350 টাকার উপরে। তারপরে এটার ব্র্যান্ডিং কস্ট আছে, প্যাকেজিং কস্ট আছে, অনেক কিছু মিলে ওনাদের ধরেন প্রায় 600 টাকার কাছাকাছি পার প্রোডাক্টে ওনার খরচই আছে। আমার কথা বুঝতে পারছেন? তাহলে উনি কি 23 টাকার 90 টাকা বিক্রি করতে পারবেন? ওটা হ্যান্ডমেড সোপ। সো কোয়ালিটি প্রোডাক্ট, দেশি প্রোডাক্ট আমরা কিনবো, পারচেস করব, কিন্তু অনলাইনের থ্রুতে আমরা জানতে পারলাম যে এই প্রোডাক্টটা 13 টাকায় পাওয়া যায়, 23 টাকায় পাওয়া যায়, 39 টাকায় পাওয়া যায়, 53 টাকায় পাওয়া যায়, 90 টাকায় পাওয়া যায়। কিন্তু আমরা লোকালি যখন মার্কেট থেকে কিনছি এটা 800-900 টাকায় আমি কিনছি। পরেরটা হলো C2C। অলরেডি আপনারা C2C নিয়ে আলোচনা করেছি, বিক্রয়.com, ইবে, এখানে.com। এখানে.com এর নাম কেউ শুনেছেন? হ্যাঁ, কেউ কিনেছেন এরকম কিছু? সুবিধা এখন নাই স্যার। স্যার আমি এখানে বিক্রি করেছিলাম, আমি কিনি নাই আর কি। আচ্ছা আচ্ছা, এখানে.com বন্ধ হয়ে গেছে। জি এখানে.com বন্ধ হয়ে গেছে 2017 সালে। আচ্ছা, B2C, B2B, C2C এর পরে আরেকটা আছে, কেউ বলবেন কি কি আছে? এই মুহূর্তে মনে পড়ছে না, বাট আছে। এখান থেকে মিলাই দেখেন না। B2C, B2B, C2C, কি বাকি আছে? C2B। C2B। এবার বলেন, C2B তো বললেন, C2B তে কি হয়? কনজিউমার টু বিজনেস। কনজিউমার টু বিজনেস। কারো কোনো আইডিয়া আছে? স্যার আপওয়ার্ক বা ফাইবার এগুলোর প্রতিষ্ঠানগুলো। ফ্যান্টাস্টিক। আপওয়ার্ক বা ফাইবার। হ্যাঁ, আপনি কোথা থেকে নাম শুনলেন আপওয়ার্ক বা ফাইবারের? স্যার মানে ফ্রিল্যান্সিং এর মানে মাঝে ভিডিও দেখছিলাম তো স্যার, এর জন্য বললাম আর কি। ফ্রিল্যান্সিং করার ইচ্ছা আছে? জি স্যার আছে। ফ্রিল্যান্সিং কি করবেন? স্যার আমার স্যার সাইবার সিকিউরিটি নিয়ে কাজ করার ইচ্ছা। সাইবার সিকিউরিটি? জি স্যার। শুনলেই তো ভয় লাগে। সিকিউরিটি এগুলো কঠিন জিনিস। আচ্ছা, এনিওয়েজ চলেন আমরা দেখি C2B কি বলছে। কনজিউমার টু বিজনেস, যখন একজন ভোক্তা বা ফ্রিল্যান্সার কোনো ব্যবসার জন্য কাজ বা সেবা প্রদান করে। আপওয়ার্ক বা ফ্রিল্যান্স ফাইবার সম্পর্কে আপনারা কি কেউ কিছু জানেন রিজন আলম ছাড়া? হ্যাঁ, এটা তো আমরা মানে জানি যে ফ্রিল্যান্সিং করা যায়। কিভাবে হয় প্রসেসটা জানেন? হ্যাঁ, ওইটা দুইটা মাধ্যমে হয়। একটা হচ্ছে ফাইবারটা আলাদা, আপওয়ার্ক আলাদা। ফাইবারে আমরা গিগ দিতে পারি, আর আপওয়ার্কে হচ্ছে বিজনেসরাই হচ্ছে প্রপোজাল পাঠাইতো আর কি আপওয়ার্কে। আর ফাইবারে হচ্ছে সেল করতে পারি আমরা গিগ দিয়ে। গিগ দিয়ে সেল করতে পারেন? আপনি করেছেন কখনো? জি, আমি অলরেডি করি। গুড। বৃষ্টি, আপনি কি বলছিলেন কিছু? না, আমি এটাই বলতে চাচ্ছিলাম ভাইয়া। এটা ওকে, নিউটন ভাইকে একটু বলবো যে ভাইয়া আমরা একটু 10 মিনিট পরে সেশনে আমি ইন করবো, আমাকে একটু 10 মিনিট সময় দিতে হবে এখানে, ঠিক আছে? এরা আলহামদুলিল্লাহ অনেক ইন্টারেক্টিভ, অনেকদিন পরে এরকম একটা লাইভলি অডিয়েন্স পেয়েছি, এই জন্য সেশনটা একটু লম্বা হয়ে যাচ্ছে। শিওর ভাই, ঠিক আছে ভাই, কোনো অসুবিধা নেই। 10টা মিনিট আমি ওখানে বলে দিচ্ছি যে 10 মিনিট পর আপনি জয়েন করছেন। ঠিক আছে ভাই, থ্যাংক ইউ। থ্যাংক ইউ। অনেকদিন পরে আমি নিজেও এনজয় করছি আপনাদের সাথে কথা বলে, কারণ আপনারা খুব ভালো রেসপন্স করছেন। চলেন আমরা
একটু দেখে আসি ই কমার্সের মূল উপাদান। আমরা এগুলো নিয়ে একটু আলোচনা করেছিলাম, একটু আগে দেখি তো ঠিক আছে কিনা। ওয়েবসাইট বা অ্যাপ থাকতে হবে, পেমেন্ট সিস্টেম নিয়ে কথা বলেছি আমরা, নিয়ে কথা বলেছি, ক্যাশ অন ডেলিভারি নিয়ে কথা বলেছি, লজিস্টিক্স নিয়ে কথা বলেছি, গ্রাহক সেবা নিয়ে কথা বলেছি। কোনটা নিয়ে কথা বলিনি? স্যার সম্ভবত ডাটা ম্যানেজমেন্ট। ডাটা ম্যানেজমেন্ট, জি। রিজন আলম, হোসেন আহমেদ, বৃষ্টি, জান্নাত, ফারহানা তালুকদার, আপনারা ছাড়া মারুফ বিশ্বাস শুরুর দিকে কথা বলেছিলেন, তারপরে বলেননি। আপনারা ছাড়া বাকিদের মধ্যে থেকে কেউ একটু বলেন। এখানে আয়েশা আপনিও কথা বলেছেন আগে, বাকিদের মধ্যে থেকে কেউ বলেন একটু। কেউ কিছু বলবেন? ডাটা ম্যানেজমেন্ট। হ্যাঁ, ডাটা ম্যানেজমেন্ট। ডাটা ম্যানেজমেন্ট এখানে ইনভেন্টরি এবং গ্রাহকের ডেটা ট্র্যাকিং নিয়ে কথা হচ্ছে। আমরা ডেটা ট্র্যাকিং নিয়ে একদম শুরুতে আমরা কথা বলেছিলাম। তোমার সম্ভবত রিজন আলম একটা পয়েন্ট বলেছিলেন যে এআই নিয়ে যখন কথা বলছিলেন তখন আরেকজন কথা বলেছেন। সো ডাটা ট্র্যাকিং নিয়ে আমরা কিছু আলোচনা করেছি, বাট ইনভেন্টরি এবং ই কমার্সের ক্ষেত্রে ডাটা ম্যানেজমেন্টটা কি রকম, এটা নিয়ে একটু কেউ যদি কোনো ধারণা দিতে পারেন। ইয়েস প্লিজ। আচ্ছা, ই কমার্সের ডাটা ম্যানেজমেন্টের ইম্পর্টেন্স গুলো কাজে লাগে যখন আমরা কোনো প্রোডাক্টের ক্যাটাগরি গুলা লিস্ট করি, মানে ইনভেন্টরিতে যখন আমরা লিস্ট করি যে কয়টা প্রোডাক্টের স্টক কতগুলো আছে এগুলা, তারপর হচ্ছে কাস্টমার কোন প্রোডাক্ট অর্ডার করতেছে ওইটা স্টক থেকে গেলে কতটা স্টকে থাকতেছে, এগুলা সবকিছুর জন্য আর কি ডাটা ম্যানেজমেন্টটা লাগে। তারপর গ্রাহকের ডাটা ট্র্যাকিং বলতে যেমন আমাদের ফেসবুক পেজ আছে, ওইখানে কেউ অর্ডার করতেছে কিংবা ভিজিট করতেছে, আমি দেখতে পারতেছি যে কোন এজের মানুষজন আছে, ফিমেল না মেল, আমার কাস্টমার বেস কে, কারা অর্ডার বেশি করতেছে, মানে সব ডাটাগুলা আমি দেখতে পারতেছি। এগুলার ক্ষেত্রে ডাটা ম্যানেজমেন্ট আর কি কাজে বেশি লাগে। ওকে, গুড, ভালো বলেছেন। আর কেউ? আচ্ছা, যাদের নাম বলেছি তাদের মধ্যে থেকে কেউ বলেন। স্যার মানে ডাটা ম্যানেজমেন্ট বলতে আমরা বুঝছি মানে বিভিন্ন আমরা যেসব পণ্য কিনতেছি বা আমি বা একজন ইউজার কোন টাইপ পণ্যগুলো বেশি কিনতেছে, বা আমার এই যে লোকজন কোন টাইপ পণ্যগুলো বেশি কিনতেছে, বা মানে এই পণ্যগুলো তার রিসার্চ করে, বা দেখা যায় যে ওই পরবর্তীতে আমার সেই জিনিসগুলো আমার মানে হোম পেজে বেশি দেখানো হয়, এরকম আর কি। ওকে, আপনি যে জিনিসটা কিনতে চাচ্ছেন, জি বৃষ্টি বলেন। না, লাইক গ্রাহকের ডেটা ট্র্যাকিং মানে এই যে আমরা যে একটা জিনিস আছে না, এখন যেটা দেখি মনে মনে ভাবছি একটা ড্রেসের কথা, ফেসবুকে ঢুকে ওইটা আসে এআই দিয়ে, মানে অটোমেটিক ওরা নিয়ে নেয় বা এরকম একটা হয়। তারপর আবার ওগুলা স্প্রেডশিটে রেখে দেই, এই টাইপের কিছু। মনে মনে চিন্তা করছেন এবং সেটা আপনার চলে আসছে। আমরা হয়তো দোকানে গিয়েছি, দোকানে গিয়ে একটা জিনিসের কথা বলেছি যে ভাই এই জিনিসটা আছে, দেখা গেল আমি বাসায় আসার পরে যখন আমি ইউটিউবে ঢুকছি বা ফেসবুকে ঢুকছি, ওই যে জিনিসটা আমি ওখানে চেয়েছি তার অ্যাডটা এখানে চলে আসছে। আমি কিন্তু ফোনে কাউকে বলিনি, কোথাও কিচ্ছু বলিনি, মানে ফোন ইউজ করে কোথাও বলিনি, অনলাইনে কোথাও বলিনি, কোথাও আমি মেসেজও পাঠাইনি, শুধু দোকানদারকে বলেছিলাম। সেটা ট্র্যাক করে সেই ভয়েস ট্র্যাকের মাধ্যমে আমার কাছে অ্যাডভার্টাইজমেন্টটা চলে আসছে। বুঝতে পারছেন? স্যার এর মানে কি না আমরা প্রতিনিয়ত স্যার আমাদের সবকিছু মনিটর হইতাছে, মানে আমাদের ইন্টারনেট প্রাইভেসি মানে তেমন একটা নাই। একটা মুভিতে একটা লাইন বলেছিল, we see everything, we hear everything, we know everything. স্যার এটা কি অ্যাডভার্স মোড এর এটা কোনো কি মুভি? তাহলে যে ফেসবুকের যে পিক্সেল বলে ওইটা কি? পিক্সেল অন্য জিনিস, পিক্সেল দিয়ে বুস্টিং করা হয়, পিক্সেল দিয়ে ট্র্যাকিং, এটা স্পেসিফিক একটা নাম্বার আছে, এটা একটা পিক্সেল যখন সেট করবেন তখন একটা নাম্বার আসবে, সেটা দিয়ে ফেসবুক বুস্টিং এর ক্ষেত্রে কাজে লাগে। ঠিক আছে, হ্যাঁ রিজন আলম বলেন।
স্যার আপনি যে মুভিটার কথা বলেন সেটা কি কোনোভাবে এডওয়ার্ড স্নোডেন বা অ্যারন সোয়ার্টের সাথে মানে সংযুক্ত নাকি, এটা জিজ্ঞেস করতে যাচ্ছিলাম আর কি। এটা অনেকদিন আগে শুনেছি, মনে নেই, আচ্ছা শুধু লাইনটা মনে আছে। আর কে করেছে সেটা হচ্ছে কি লাইন বলেছে সেটা আমার কাছে বেশি ইম্পর্টেন্ট। জি ঠিক আছে, আচ্ছা এটার ডিটেলসে আর যাচ্ছি না। ডেটা ট্রেকিংটা হলো এরকম যে আমরা যখন কোনো ওয়েবসাইটে ঢুকছি, ওয়েবসাইটে ঢুকে আমি ওখানে যদি 3 মিনিট সার্ফিং করি তাহলে আমাকে দেখাবে 3 মিনিট আমি ছিলাম, এই 3 মিনিটের মধ্যে কোন কোন পেজে গিয়েছি সেই পেজগুলো আমরা ট্র্যাক করতে পারি। আমি 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 এজ এ ই কমার্স ওনার আমি সেটা দেখতে পারি আপনারা কোন পেজে এসেছেন, আপনি কোন প্রোডাক্টে ক্লিক করেছেন সেটা আমরা দেখতে পারি, আপনি কোন প্রোডাক্টটা কার্টে অ্যাড করেছেন, চেক আউট পেজে গিয়ে আপনি পেমেন্ট না করে বের হয়ে আসছেন সেটাও আমরা দেখতে পাই। আমরা যখন ফেসবুকের মাধ্যমে বুস্টিং করি বা গুগলের মাধ্যমে যখন গুগল টার্গেটের মাধ্যমে যখন আমরা টার্গেটিং করি, কাস্টমার টার্গেটিং, তখন আমরা ওই জিনিসটা ট্র্যাক করতে পারি যে কে কোথায় পর্যন্ত গিয়েছিল, সে যে চেক আউট পর্যন্ত গিয়েছে মানে এই জিনিসটা সে কিনতে চায়, তখন ফেসবুক বা গুগল কি করে তার কাছে ওই প্রোডাক্টটা বারবার এড পাঠায় যে তুমি যতক্ষণ কিনবা ততক্ষণ আমি দেখাইতেই থাকবো। আচ্ছা আমরা একটু ফরওয়ার্ড হই। বাংলাদেশে ই কমার্সের বিকাশ 2000 সালে বাংলাদেশে ই কমার্সের শুরু হয় মুন্সিজি.com এর মাধ্যমে, তারপরে 2006 সালে এখানেই.com, তারপরে ক্লিকবিডি, কালের পরিক্রমায় 2011 সালে আজকের ডিল, 12 সালে রকমারি, 13 সালে বিক্রয়.com, 6 সালে সেলবাজার ছিল বলেছি কি মনে হয়, 14 সালে দারাজ, 14 সালে আবার সেলবাজার নাম পরিবর্তন করে হয়ে গেল এখানেই.com, তারপরে 15 সালে বাগডুম, 12 সালে বাগডুম, 11 সালে বাগডুম ছিল যেটা পরবর্তীতে আবার নাম চেঞ্জ করে তারা হয়ে গেল এখনই.com ছিল, তারা 15 সালে এসে নাম চেঞ্জ করে হলো বাগডুম। তারপরে আস্তে আস্তে অনেক কোম্পানি চলে আসলো বাংলাদেশে এবং কোভিডের সময় অ্যাকচুয়ালি ই কমার্সের উত্থান বা ম্যাসিভ গ্রোথ বাংলাদেশে হয়েছে। আমরা ই কমার্সের নাম বলেছি কিছুক্ষণ আগে, দারাজের কথা বলেছি, রকমারির কথা বলেছি, চালডাল, পিকাবো, আজকের ডিল, এরকম আরো কিছু কোম্পানি আছে, বাট এই কোম্পানিগুলাই এখন ফ্রন্ট লাইনে আছে। ই কমার্সের চ্যালেঞ্জ ও সুবিধা এটা নিয়ে আমরা কথা বলেছি, সহজে কেনাকাটা, সময় অর্থ সাশ্রয়, গ্লোবাল মার্কেট অ্যাক্সেস, রিটার্নের জটিলতা নিয়ে কথা বলেছি, ক্যাশ অন ডেলিভারি নিয়ে কথা বলেছি, নিরাপত্তা ও প্রতারণা, নিরাপত্তা সাইবার সিকিউরিটি নিয়ে একজন বলেছেন, নিরাপত্তা ও প্রতারণা এটা আস্তে আস্তে কমে যাচ্ছে, অনেক কমে যাচ্ছে, কিন্তু আমাদের একটু প্রোডাক্ট কেনার সময় আমাদেরকে একটু রিভিউ দেখে কিনতে হবে, পেজের রিভিউ, ঠিক আছে, পেজের রিভিউ কেউ ডিলিট করতে পারে না, এবং আমি যদি কোথাও থেকে কিনে প্রতারিত হই আমি সেই পেজে গিয়ে একটা ব্যাড রিভিউ দিয়ে আসবো, ঠিক আছে, তাহলে অন্যরা সাবধান হবে। ই কমার্সের ভবিষ্যৎ, এআই নিয়ে কথা বলেছি, কাস্টমার অভিজ্ঞতা উন্নত করবে, ভয়েস কমার্স, ভয়েসের মাধ্যমে কমান্ড দিব যে সিরি আমার জন্য একটা পিজা অর্ডার দাও ইয়ে থেকে 500 টাকার মধ্যে, যেটার মধ্যে এই জিনিসগুলো থাকবে, দেখা যাবে আধা ঘন্টার মধ্যে সেই পিজা এসে আমার বাসায় হাজির হয়ে গেছে, ঠিক আছে। ক্রিপ্টোকারেন্সি অনেক বড় একটা জিনিস, ক্রিপ্টোকারেন্সি নিয়ে এটা বাংলাদেশে লিগ্যাল হবে অনেক পরে, সো এটা নিয়ে এই মুহূর্তে আলোচনা করে সময় নষ্ট করছি না। হাইপার পার্সোনালাইজ শপিং, আমি যেটা থেকে যেই পেজে গেছি যা করছে এআই আমার সেই অনুযায়ী আমার কাছে প্রোডাক্ট রিকমেন্ড করছে। থ্যাংক ইউ সো মাচ, এই ছিল আমার আজকের ছোট্ট একটা সেশন। আপনাদের কারো যদি কোনো কোয়েশ্চেন থাকে, আপনারা অনেক কথা বলেছেন আলহামদুলিল্লাহ, থ্যাংক ইউ, বাট স্পেসিফিক্যালি যদি কারো কোনো কোয়েশ্চেন থাকে সেটা নিয়ে আমরা 1-2 মিনিট সময় এখন স্পেন্ড করতে পারি ইনশাআল্লাহ।